সিলেট প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত সিলেটের জাফলং এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। ডাউকি ঝুলন্ত ব্রিজ, প্রবাহমান জলপ্রপাত এবং মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো সাদা সাদা মেঘ, মায়াবী ঝর্ণা, খাসিয়া জমিদার বাড়ি, চা বাগান এবং নদীর স্বচ্ছ পানি, পাহাড়ের গহীন অরণ্য ও শুনশান নীরবতা এই জায়গাটিকে করেছে আরো মোহনীয়। তাই তো হাজারো পর্যটক প্রতিদিন ঘুরতে আসে এই জাফলং এর উদ্দেশ্যে। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং ইন্ট্রো দেখে কিন্তু আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আমার আজকের গন্তব্য সিলেটের জাফলং 0 পয়েন্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেটের সমস্ত সৌন্দর্য এবং সিলেট ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। আপনি যদি আমাদের মতো শর্ট টাইমে শর্ট বাজেটে সিলেট ভ্রমণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যাত্রাটি শুরু হয়েছিল আমার গ্রামের বাড়ি থেকে। তবে আজকের ভ্রমণের আমার পূর্ববর্তী কোনো প্ল্যান বা প্রোগ্রাম ছিল না, হুট করেই সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। এবং আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আজকে রয়েছে আমাদের ইমাম সাহেব হুজুর এবং আমাদের মসজিদের সেক্রেটারি আবুল কাকা। দুজন মুরব্বীকে সাথে নিয়ে আমি আজকে বেরিয়ে পড়েছি সিলেটের উদ্দেশ্যে। তবে সব থেকে ঝামেলার বিষয় হচ্ছে আমাদের পূর্ববর্তী কোনো প্ল্যান প্রোগ্রাম না থাকার কারণে আমাদের ঘাটাইল থেকে সিলেটগামী শাহজালাল পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারিনি, যার কারণে আমাদের ভেঙে ভেঙে যেতে হচ্ছে। বর্তমানে আমি রয়েছি মধুপুর উপজেলা শহরে। এখান থেকে আমাদের গন্তব্য ময়মনসিংহ শহর। ময়মনসিংহ শহর থেকে সিলেটগামী যে কোনো বাস ধরে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হব। সো বন্ধুরা, আমরা যখন ময়মনসিংহ শহরে পৌঁছাই তখন ঘড়িতে সময় 7:30। প্রথমে আমরা রাত 9টায় ময়মনসিংহ থেকে সিলেটগামী ইউনাইটেড পরিবহনের 3টি টিকিট সংগ্রহ করলাম এবং রাতের খাবারটা ময়মনসিংহ শহরেই খেয়ে নেওয়ার মনস্থ করলাম। তবে সতর্কতার জন্য বলে রাখি যে ময়মনসিংহ শহরের মানুষ কিন্তু খাবারের বিষয়ে খুবই সচেতন। আপনি কিন্তু ময়মনসিংহ শহরের অলিগলিতে খাবার হোটেল খুঁজে পাবেন না। আপনি যদি ময়মনসিংহ শহরে ঘুরতে আসেন তাহলে হয়তোবা খাবার পার্সেল করে আপনি নিয়ে আসবেন, অন্যথায় খেয়ে আসবেন। অন্যথায় কিন্তু আমাদের মতো বিপদে পড়তে হবে। যাই হোক বন্ধুরা, 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা হাঁটার পর একটি খাবার হোটেল পেয়ে গেলাম, যেখানে খাবারের মেনুতে রয়েছে সাদা ভাত এবং ভুনা খিচুড়ি। আমরা সস্তার ভেতরে ডিম দিয়ে ভুনা খিচুড়ি খেয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, খাবার দাবার শেষে আমরা প্রায় ঘন্টা খানিক সময় কাউন্টারে বসে রেস্ট নেওয়ার পর রাত 9টায় যথা টাইমে গাড়ি কাউন্টারের সামনে চলে আসলো। তো বন্ধুরা, এখান থেকে আমাদের শুরু হচ্ছে ময়মনসিংহ থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা। তো বন্ধুরা, আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা যে বাসটিতে আজকে ট্রাভেল করছি সেটির নাম হচ্ছে ইউনাইটেড পরিবহন, যার সেবা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এবং আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছে 600 টাকা করে। ভাই কি আমাদের সিলেট নিয়ে যাবেন আজকে? তো বন্ধুরা, ময়মনসিংহ থেকে যদি আপনারা যান ইউনাইটেড পরিবহনে, রাত 9টায় হচ্ছে আপনার লাস্ট হচ্ছে বাস ছেড়ে যায় এখান থেকে। তো ইঞ্জিন বক্সে বসে আছি আমি, বেশিরভাগই হচ্ছে আপনার ইঞ্জিন বক্সের উপর বসে থাকি। তো ড্রাইভার ভাই যে যারা থাকে, স্টাফ যারা আছে বাসের, তাদের সাথে মোটামুটি কথা বলতে বলতে আমি ট্রাভেল করি আর কি। তো আজকে যেহেতু রাতে জার্নি করব, তো খুব একটা ইঞ্জিন বক্সে বসা হবে না। আমি বেশিরভাগই হচ্ছে আমার সিটেই থাকবো। আর সামনে সিট রয়েছে আমার B3-তে। তো বন্ধুরা, যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। যারা পান খায় তাদের সাথে কিন্তু কখনো সফর করে না। দেখেন পান, মানে যারা পান খায় তাদের অবস্থাটা দেখেন। মানে জগৎ সংসার যা কিছু আছে সব একসাথে নিয়ে তাদের বের হইতে হয়, না হলে হয় না। তো অতএব পানখোর যারা আছে তাদের সাথে বের হয় না কোনোদিন সফরে। এটা আমার সাজেস্ট থাকবে আপনাদের প্রতি। সো বন্ধুরা, রাত প্রায় 12টার দিকে বিবাড়িয়ার আশুগঞ্জ হোটেল রাজামণিতে আমাদের যাত্রা বিরতি দেয়। এ সময় আপনি চাইলে ফ্রেশ হতে পারেন এবং এখানে কিছু রাতের খাবারও খেয়ে নিতে পারেন। তবে এখানে কিন্তু খাবারের দামগুলো একটু বেশি হয়ে থাকে, অতএব আপনি যাই খান না কেন খাবারের দামগুলো প্রথমে আপনি একটু জেনে নেবেন। যাত্রা বিরতি শেষে 12:30টার দিকে পুনরায় আমাদের গাড়ি সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং প্রায় ভোর 4টার দিকে আমাদেরকে সিলেট শহরে নামিয়ে দেয়। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা আপনার সিলেট শহরে এসে নেমে পড়েছি বাস থেকে। তো এখন অলরেডি আপনার হচ্ছে 4টা বাজে। তো আমরা ভোর হওয়া পর্যন্ত আপনার ওয়েট করবো এখানে। তারপরে হচ্ছে আমাদের এখানে যে সময়টা আছে আমরা কাউন্টারে বসে থাকবো। বসে বসে সারাদিনের কি প্ল্যানটা আমরা ভালো করে ঘোরার জায়গাগুলো আমরা সাজিয়ে তারপরে ফজরের পর থেকে আমরা ঘোরা শুরু করবো আর কি। তো আপনারা থাকুন আমাদের সাথে, চলুন সকাল থেকে ঘোরা যাক, স্টার্ট করা যাক।
ভিউয়ার্স, আমরা কিন্তু সিলেট বাস স্টেশনে বর্তমানে অবস্থান করছি। আপনার এখানে একটা রেস্টুরেন্টে পড়ছি ফজর নামাজের পরে। ভিউয়ার্স, সিদ্ধ রুটি, এটাকে সিদ্ধ রুটি বলা হয়, সিলেটে বলা হয় আপনার সিদ্ধ রুটি। ভিউয়ার্স, আপনার হচ্ছে রুটিটা আর হচ্ছে ভাজিটা যা হয়েছে, মানে অসাধারণ ভাজিটা। মুগ ডালের সাথে ভাজি মিক্স করে দেওয়া হয়েছে, মানে খুবই সুস্বাদু। কখনোই দুইটার বেশি রুটি খাওয়া হয় না। আমরা একটা খেয়েছি, আরো দুইটার অর্ডার করেছি আর কি। কাকা, কেমন লাগতেছে? খুব মজা। ওদের কেমন লাগে? আলহামদুলিল্লাহ। তো আপনাদের কি মনে আছে সিলেট যে চার শহর জানেন? দেখা যাক চার শহরের চার বিশেষত্বটা কিরকম। তবে আপনি যেটাই বলেন না কেন, আপনার অরিজিনালি যে আমাদের মানে এক নাম্বার চা, সেটা কিন্তু সিলেটেও পাবেন না। এটা কিন্তু বাস্তবতা, পুরাই হতাশ। তো বন্ধুরা, সকালের নাস্তা সেরে আমরা জাফলং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আপনারা এখান থেকে দুইভাবে জাফলং যেতে পারবেন। এখানে আপনারা সিএনজি বা মাইক্রোবাসে করে জাফলং যেতে পারবেন, আবার বাসে করেও আপনারা জাফলং যেতে পারবেন। যদি আপনি বাসে করে জাফলং যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 80 টাকার মতো। আর যদি গেট লক বাসে আপনি জাফলং যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 130 টাকার মতো। আর যদি আপনি মাইক্রোবাসে করে ট্রাভেল করেন তাহলে 3 থেকে 3,500 টাকার মতো। আর যদি সিএনজিতে যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকার মতো। সো বন্ধুরা, আপনারা যে গাড়িতে জাফলং যান না কেন, আমি সাজেস্ট করব আপনারা আমার মতো সেই গাড়ির সামনে বসে ট্রাভেল করার জন্য। কেননা আপনারা এই সামনে বসলে পরে সরাসরি সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেগুলো উপভোগ করতে করতে কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন। বিশেষ করে যখন জাফলংয়ের কাছাকাছি যাবেন তখন কিন্তু মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় এবং পাহাড়ের চূড়ায় সাদা মেঘের ভেসে বেড়ানোর দৃশ্যটা আপনাকে কিন্তু মুগ্ধ করবে। আর যদি ভ্রমণের সময় বৃষ্টি আসে তাহলে তো কোনো কথাই নেই। তবে বন্ধুরা, আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই এই পাহাড়ি বৃষ্টির সাথে যদি আপনার দেখা হয়ে যায় তাহলে কিন্তু আপনি এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, প্রায় 1 ঘন্টা 30 মিনিট জার্নিংয়ের পর আমরা অবশেষে সিলেটের জাফলংয়ে এসে কিন্তু নেমে পড়লাম এবং এখান থেকে একটি ইজি বাইক নিয়ে আমরা জাফলং স্পটের বা 0 পয়েন্টের দিকে রওনা হলাম। এখান থেকে ইজি বাইকে করে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা করে, বা আপনি ইজি বাইক রিজার্ভও নিতে পারেন। সো বন্ধুরা, ফাইনালি আমি এখন জাফলং 0 পয়েন্টে অবস্থান করছি। সো বন্ধুরা, এখানের পিনাই নদীর তীরের স্তরে তরে বেছানো পাথরের স্তূপগুলো কিন্তু আপনাকে অবশ্যই বিমোহিত করবে। আপনি এই পাথরের উপর বসে কিন্তু মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দিগন্ত জুড়ে আপনার চোখ যেদিকেই যাবে না কেন আপনি কিন্তু শুধু পাথর আর পাথর দেখতে পাবেন। মনে হবে এজন্য এক পাথরের রাজ্যে আপনি হারিয়ে গিয়েছেন। বন্ধুরা, এখানে যে সব থেকে আকর্ষণীয় বিষয়টি সেটি হচ্ছে এই ডাউকি পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহমান বিস্তীর্ণ জলপ্রপাত এবং ডাউকি পাহাড়ের মেঘালয়ের ডাউকি পাহাড়ে অবস্থিত ডাউকি ব্রিজটি কিন্তু পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। বন্ধুরা, এই জাফলং এর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই জাফলং এর মায়াবী ঝর্ণা। তো আপনি যদি মায়াবী ঝর্ণা দেখতে চান তাহলে কিন্তু আপনাকে এই ডাউকি নদী পার হয়ে অপোজিট সাইডে যেতে হবে, যেখানে যাওয়ার জন্য আপনার কিন্তু একটি নৌকার প্রয়োজন হবে। এখানে কিন্তু আপনি দুইভাবে নৌকা পেয়ে যাবেন, একটি আপনি রিজার্ভে নিতে পারেন, আবার আপনি কিন্তু লোকালভাবেও জনপ্রতি 100 টাকা করে এই নদী পার হতে পারবেন। আপনারা যদি অক্টোবর বা নভেম্বরের দিকে এই জাফলং ঘুরতে আসেন তাহলে আমি সাজেস্ট করব যে নৌকা রিজার্ভ না নিয়ে আপনি একটু উত্তর দিকে এগিয়ে লোকালভাবে নদী পার হবেন, তাহলে আপনার জন্য কিছুটা সাশ্রয়ী হবে। বন্ধুরা, আপনারা যখন এই নদীর উপর দিয়ে চলবেন তখন এই নদীর স্রোতের যে এক সমসমে আওয়াজ, এটা কিন্তু আপনাকে একদম বিমোহিত করবে এবং নদীর নিচের যে সাদা কালো পাথরগুলো সেগুলো কিন্তু আপনি একদম পরিষ্কার দেখতে পাবেন। অর্থাৎ নদীর পানিগুলো এতই স্বচ্ছ এবং ঠান্ডা, এই নদীতে যদি আপনি গোসল করেন তাহলে কিন্তু আপনি যতটাই ক্লান্ত থাকেন না কেন আপনাকে কিন্তু একদম শরীরে স্বস্তি এনে দেবে। আপনি যদি কখনো পাহাড়ের জিরি ঝর্ণা বা নদী না দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা এই জাফলং এসে সেই অভিজ্ঞতাটাও অর্জন করতে পারবেন।
বন্ধুরা, আপনারা এই পিনাইন নদী পার হয়ে মাত্র 5 থেকে 6 মিনিট হাঁটলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণার নিকট পৌঁছে যাবেন। যদি বর্ষার মৌসুমে এখানে আসেন তাহলে কিন্তু এই ঝর্ণাতে প্রচণ্ড পরিমাণে পানি পেয়ে যাবেন। এজন্য আপনি যদি ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই বর্ষার মৌসুমে আসতে হবে, অন্যথায় কিন্তু আপনি ঝর্ণায় খুব একটা পানি পাবেন না। বন্ধুরা, পর্যটকদের নিকট এই ঝর্ণাটি মায়াবী ঝর্ণা নামে পরিচিত হলেও স্থানীয়দের নিকট কিন্তু এই ঝর্ণাটি সংগ্রামপুঞ্জি ঝর্ণা নামে পরিচিত। এটি কিছুদিন আগেও কিন্তু ইন্ডিয়ান বর্ডার গার্ড বিএসএফ এর পাহারায় ছিল। অল্প কিছু বছর আগেই কিন্তু এটি বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে এই ঝর্ণাটি কিন্তু সিলেটের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আগামী পর্বে আপনারা দেখবেন খাসিয়াপল্লী, জৈন্তা পাহাড়, জমিদার বাড়ি, চা বাগান সহ সিলেটের অনন্য সব সৌন্দর্য। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।